কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ। অর্থ বরাদ্দ সহ বিভিন্ন বিভাগের সমন্বয়ের তাগিদ। কোন একটা ডায়াগনস্টিক সেন্টারের নামে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে আপনি এখানে যান, এখানে গেলে টেস্টগুলো পাবেন। 12টার পরে তাদের চেম্বার ক্লোজ হয়ে যায়। রোগী যদি ইমার্জেন্সিও থাকে তখন ডাক্তার পাওয়া যায় না। যদি সিকিউরিটি পর্যন্ত আমরা পয়সা দিয়ে ঢুকতে হয়, কোথায় সেবা পাবো? জনবলগুলো কিন্তু সঠিকভাবে বিন্যস্ত না। কত রেট হবে টেস্টগুলোর বা স্বাস্থ্যসেবার, সেই রেটগুলো পর্যন্ত এখনো স্থির হয়নি। অগ্রাধিকার প্রকল্পগুলোর গুরুত্ব দেওয়ার কথা বলছে সরকার। কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে 30টির অধিক ওষুধ পাবে, নার্স থাকবে, স্বাস্থ্য সহকারী থাকবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি শিরিন আক্তার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ। আওয়ামী লীগ ছাড়া মহাজোটের সব শরিক এখন বিরোধী দল, ইঙ্গিত ওবায়দুল কাদেরের। বিজয় সমাবেশ স্থল সোহরাওয়ার্দী উদ্যানের প্রস্তুতি পরিদর্শন। চলতি বছরেই শুরু হতে পারে মেট্রো রেল চলাচল, বলছে কর্তৃপক্ষ। দ্বিতীয় ধাপের কাজ নিয়ে শঙ্কা। ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণই হবে চ্যালেঞ্জ। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আয় করতে শুরু করেছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। সীমিত পরিসরে চলছে পণ্য খালাস। এগিয়ে চলেছে জেটি, নৌ ও সড়ক নির্মাণ কাজ। এবং মাশরাফির নেতৃত্বের প্রশংসায় এবি ডিভিলিয়ার্স। সময় সংবাদে বললেন, রংপুরের এখনও সম্ভাবনা আছে বিপিএল এর প্লে অফে জায়গা করে নেয়ার। শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, গড় আয়ু বাড়া সহ স্বাস্থ্য খাতের বিভিন্ন সূচকে সাফল্য অর্জিত হলেও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ খাতে জনবল সংকট দূর ও যথাযথ সমন্বয় করতে হবে অগ্রাধিকার ভিত্তিতে। স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে শহরের মতো স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। সাজিদ রাজুর রিপোর্ট। সরকারি হাসপাতালে রোগীদের এমন দীর্ঘ লাইন পরিচিত দৃশ্য। প্রতিটি হাসপাতালেই এমন উপচে পড়া ভিড়ের তুলনায় নেই প্রয়োজনীয় চিকিৎসক। গ্রামে পরিস্থিতি আরো ভয়াবহ। শিশু হাসপাতাল, আমার মেয়েটা 3 দিন ধরে পেশাবও করে না, পায়খানাও করে না, কিন্তু আমি কোনো ডাক্তারের কাছে যাই মুখ পাইতেছি না, কোনো দাঁড়ারও পারতেছি না, আমার বাইর করে দেয়। 12টার পরে তাদের চেম্বার ক্লোজ হয়ে যায়। রোগী যদি ইমার্জেন্সিও থাকে তখন ডাক্তার পাওয়া যায় না। একটা টেস্ট দেওয়া হয়, সেটা কোন একটা ডায়াগনস্টিক সেন্টারের নামে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে আপনি এখানে যান, এখানে গেলে টেস্টগুলো পাবেন। যদি সিকিউরিটি পর্যন্ত আমরা পয়সা দিয়ে ঢুকতে হয়, মানেটা কি? আমরা সিস্টারকে ডাক দিলে সে বলতেছে যে আপনি ওটা বন্ধ করেন গা, স্যালাইন বন্ধ করে দেন শিশু। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকদের পদায়ন ও পদোন্নতির জটিলতা দূর করে জনবল বৃদ্ধি এবং গ্রামে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করাই হবে নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ। দৃষ্টি দিতে হবে বেসরকারি স্বাস্থ্য খাতে সেবার মূল্যের লাগাম টানার দিকে। বাড়াতে হবে স্বাস্থ্য খাতের বরাদ্দ। যে জনবল আছে সেই জনবলগুলো কিন্তু সঠিকভাবে বিন্যস্ত না। রেফারেল সিস্টেম না থাকার জন্য কিন্তু আমাদের রাজধানীতে চাপ পড়ছে এবং যে রোগীগুলো যে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। যথেষ্ট আইন তৈরি হয়নি। আমরা এখন পর্যন্ত হয়তো যে কত রেট হবে টেস্টগুলোর বা স্বাস্থ্যসেবার, সেই রেটগুলো পর্যন্ত এখনো স্থির হয়নি। এখন আমাদের নতুন পার্লামেন্ট থেকে আমরা সেগুলো চাইব। মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীরা বলছেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী অগ্রাধিকার প্রকল্পগুলো আগে বাস্তবায়ন করা হবে। কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে 30টির অধিক ওষুধ পাবে, নার্স থাকবে, স্বাস্থ্য সহকারী থাকবে, ইউনিয়ন হেলথ কমপ্লেক্স হেলথ সেন্টারে ডাক্তাররা থাকবে। প্রত্যেকেই তাদের স্ব দায়িত্ব পালন করবে। এটা নিশ্চিত করা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমাদের চ্যালেঞ্জগুলো অনেক, আমরা চ্যালেঞ্জে ভয় পাই না। জনগণের স্বাস্থ্য খাতেও বিরাট আশা আছে, আমাদের দায়িত্ব এই আশা পূরণ করা। আমরা চাই হাসপাতালের যে সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন আরো ভালো হোক,
জনগণ ভালো সেবা পাক। মন্ত্রীরা বলছেন বিভিন্ন মেয়াদী কর্মসূচির মাধ্যমে এসডিজির লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়াই হবে সরকারের মূল লক্ষ্য। এই পিরিয়ডে সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। আমরা চাচ্ছি সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের মতো করে দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়লে রেহাই পাবে না। সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। এ সময় সনাতন ধারা থেকে বেরিয়ে সেবামুখী স্বচ্ছ জনপ্রশাসন গড়ে তোলার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিগগিরই উপজেলা পর্যায়েও আবাসন সংকট নিরসন করা হবে। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের 10 দিনের মাথায় সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনিক কাঠামোর নিয়ন্ত্রক জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৃহস্পতিবার নতুন মেয়াদে প্রথম অফিস করলেন তিনি। প্রয়াত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়টির মন্ত্রীর দায়িত্বে রয়েছেন সরকার প্রধান স্বয়ং। জনপ্রশাসন মন্ত্রণালয় সবথেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে সূচনা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সামগ্রিক অগ্রযাত্রা ধরে রাখতে সব সময় তৎপর থাকতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়কে। প্রধানমন্ত্রী হওয়াটা বড় কথা না, দেশের জন্য কতটুকু কাজ করতে পারবো। কারণ ইতিমধ্যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে, অবকাঠামোগত উন্নয়নে আমরা কিন্তু অনেকগুলি প্রকল্প এবং কাজ হাতে নিয়েছি, যেটা বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজকের বাংলাদেশ সারা বিশ্বে একটা সম্মানজনক অবস্থানে আমরা আসতে পেরেছি। এই এগিয়ে যাওয়াটা, এই যাত্রাটা, এটা কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে। এটা অব্যাহত রাখার মূল একটা সরকার পরিচালনার মূল জায়গাটা কিন্তু আপনাদের এই জনপ্রশাসন মন্ত্রণালয়। সমৃদ্ধ দেশ গড়তে প্রশাসনিক সেবা দেওয়ার ক্ষেত্রে মানসিকতা পরিবর্তন, দুর্নীতি দূর করা সহ স্বচ্ছতা নিশ্চিতে তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন, দুর্নীতি করে কেউ পার পাবে না। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স যেমন আমরা ঘোষণা দিয়েছি, তেমনি দুর্নীতির বিরুদ্ধেও আমি জিরো টলারেন্স ঘোষণা দিয়েছি। যেহেতু আমি বেতন ভাতা সুযোগ সুবিধা এত বেশি বৃদ্ধি করে দিয়েছি, সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে এখন আর ওই দুর্নীতির প্রয়োজন না, যা প্রয়োজন সেটা তো আমরা মিটাচ্ছি, তাহলে দুর্নীতি কেন হবে? কেউ যদি এই ধরনের দুর্নীতিগ্রস্ত হয়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। গেল মেয়াদে প্রণীত সরকারি চাকরি আইন 2018 শিগগিরই বাস্তবায়ন শুরু হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে উপজেলা পর্যায়েও নিরসন করা হবে সরকারি কর্মচারীদের আবাসন সংকট। জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ইশতেহার অনুযায়ী সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে নেবেন বাংলাদেশকে। আর এজন্য আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে জবাবদিহিমূলক সেবামুখী প্রশাসন গড়ে তোলার তাগিদ দিলেন সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, সচিবালয়, ঢাকা। মহাজোটের সব শরিক সংসদে বিরোধী দলে থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 19 ডিসেম্বরের বিজয় সমাবেশ উপলক্ষে সকালে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ স্থল পরিদর্শনকালে একথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, জোট শরিকরা বিরোধী দলে থাকলেও মহাজোট কিংবা 14 দলের সম্পর্কে কোনো অবনতি হবে না, বরং বিরোধী দল শক্তিশালী হলে সংসদ প্রাণবন্ত হবে বলে জানান ওবায়দুল কাদের। মহাজোট কিংবা 14 দলকে মূলত একটি আদর্শিক ও নির্বাচনী জোট দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার গঠন নিয়ে তাদের মধ্যে বিভক্তি নেই। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের প্রস্তুতি পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে ঢাকা দক্ষিণ সিটির মেয়র এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। 14 দলের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা হলো রাজনৈতিক জোট। কাজে রাজনৈতিক জোট আমাদের থাকবে, 14 দল থাকবে। সংসদে তারা বিরোধী দলেরা আসনে বসলে এবং দায়িত্বশীল বিরোধিতা যদি তারা করেন, সেটা সরকারের জন্য ভালো, তাদের জন্য ভালো। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য তৃতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি চলছে। সকাল থেকেই ফর্ম কিনতে ও জমা দিতে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ভিড় করছেন মনোনয়ন প্রত্যাশীরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 257টি আসনে জয় পাওয়ায় সে হিসেবে দলটি 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে 43টি পাবে। গত 2 দিনে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগে 1050টি ফর্ম বিক্রি হয়েছে।
35 বছর যাবৎ ছাত্রলীগ থেকে আওয়ামী লীগে আমি সক্রিয় রাজনীতিতে আছি। আমি কলেজ, বিশ্ববিদ্যালয়, আমি সুপ্রিম কোর্ট, বার অ্যাসোসিয়েশনেও আমি নির্বাচিত হয়েছিলাম। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন, তাইলে আমি অবশ্যই নারীর পিছিয়ে পড়া নারীদের সাথে আমি কাজ করব। আমার বিশ্বাস এবং আশা, আমার পরিবার যে ত্যাগ স্বীকার করেছে এবং আমি যে পর্যায়ে মাঠে আজকে 30 বছর ধরে কাজ করছি, অবশ্যই উনি আমাকে একটা মনোনয়ন দিবেন সংসদ আসনে। দুপুরের সময় আরো থাকছে। প্রধানমন্ত্রী ও বিভিন্ন নেতার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার 5, চালাতো রাষ্ট্রবিরোধী প্রচারণাও। ব্রিফিংয়ে র্যাব। ট্রাফিক শৃঙ্খলা পক্ষের মধ্যে রাজধানীর সড়কে বিশৃঙ্খলা চোখ এড়াচ্ছে না। যেখানে সেখানে থামিয়ে যাত্রী নিচ্ছে গণপরিবহনগুলো। রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার প্রায় হচ্ছেই না। সঠিক ব্যবস্থাপনা এবং ঠিকমতো প্রচার না হওয়াকে দুষছেন সাধারণ মানুষ। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা আনতে নেওয়া হচ্ছে সব রকমের উদ্যোগ। কিছুতেই কিছু হচ্ছে না, কোনোভাবেই শৃঙ্খলা আনা যাচ্ছে না ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থায়। খোদ রাজধানীতে শুরু হওয়া 15 দিন ব্যাপী ট্রাফিক শৃঙ্খলা পক্ষে বিশৃঙ্খল ঢাকার এই ট্রাফিক ব্যবস্থা। যত্রতত্র থামছে গাড়ি, উঠানো হচ্ছে যাত্রী, মানা হচ্ছে না কোনো নিয়ম। জেব্রা ক্রসিং পাশে রেখে রাস্তার মাঝখান দিয়ে জীবন বাজি রেখে রাস্তা পারাপার হচ্ছে যাত্রীরা। অন্যবারের থেকে এবার প্রচারণা কম থাকায় বিশৃঙ্খল সড়ক, দাবি সাধারণ মানুষের। জেব্রা ক্রসিংটা এটা অনেকে চিনে না। জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হবে। আমাদের এই যে কাজটা চলছে, এটা মনে করি যে মাসে 2 বার যদি হয়, তাহলে মনে করি একটা নির্দিষ্ট টাইম পরে এটা চলে আসবে। সাধারণ জনগণ ট্রাফিককে যদি পর্যাপ্ত পরিমাণ হেল্প না করি, সাহায্য না করি, তাহলে সেটা কখনো সম্ভব না। বিলবোর্ডে যেভাবে বিভিন্ন কোম্পানি অ্যাড দিচ্ছে, সেভাবে আমাদের ট্রাফিক রুলগুলো যদি আমরা দেখতে পাই, তাহলে হয়তো আমরা সাধারণ মানুষ একটু সচেতন হতে পারবো। পুলিশ এখন বাধা দিতেছে, আপনারা ওভারব্রিজ ব্যবহার করেন, 1 সপ্তাহ বন্ধ করে দিবে, আমি কিন্তু আবার ওইভাবেই যাব। কন্টিনিউ করা উচিত। কন্টিনিউ করলে তাহলে মানুষ আরো বুঝতে পারবে, জানতে পারবে। অনেকে হয়তো জানে না। যারা আমরা গ্রাম থেকে শহরে আসি এবং যারা আমরা শহরে থাকি, সবার কাছে জিনিসটা যেন এই আওয়াজটা পৌঁছানো যায়, এই ব্যাপারে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তবে ট্রাফিক বিভাগের দাবি, চেষ্টায় কোনো ত্রুটি রাখছেন না তারা। এবার যেটা আমরা বিশেষভাবে ব্যবস্থা নিয়েছি, যে মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়া যে ট্রাফিক শৃঙ্খলা যদি বজায় থাকে, তাহলে ঢাকা মহানগরের যে বিদ্যমান ট্রাফিক ব্যবস্থা, এটির উন্নয়ন ঘটানো কিছুমাত্রা হলেও সম্ভব। যে সমস্ত বাসগুলি যত্রত যাত্রী ওঠানামা করতো, আমরা এখন যাত্রীদের কাছে যাওয়ার চেষ্টা করছি। আমরা বাসে উঠে তাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে আপনারাও বাস চালকদেরকে বলবেন, হেল্পারদের বলবেন যে না, এভাবে যাত্রী ওঠানামা করা যাবে না। 15 জানুয়ারি থেকে শুরু হওয়া ট্রাফিক শৃঙ্খলা পক্ষ চলবে 31 জানুয়ারি পর্যন্ত। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ট্রাফিক শৃঙ্খলা পক্ষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ফার্মগেটে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ। শিরিন, ঠিক যেমনটি আপনারা দেখছিলেন যে ট্রাফিক শৃঙ্খলা পক্ষের আজকে 3য় দিন চলছে এবং এই 3য় দিনে কিন্তু আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন সড়কে চলছে বিশৃঙ্খলা। এবং যেটি একটু জানিয়ে রাখতে চাই যে যে গণপরিবহনগুলো আছে, সেই গণপরিবহনগুলো কিন্তু নির্দিষ্ট যে স্টপেজ আছে, সেই স্টপেজে চলছে না। আমরা দেখতে পেয়েছি রাস্তার বিভিন্ন জায়গায় তারা যাত্রী উঠাচ্ছে এবং নামাচ্ছে। শুধু তাই নয়, তাদের যে দরজা বন্ধ করে যাওয়ার কথা, সেই দরজাটিও বন্ধ করতে পারছে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর ফার্মগেটে। সেখানে রাস্তার মাঝখান দিয়ে সাধারণ মানুষ চলাচল করছে, তারা জেব্রা ক্রসিং ব্যবহার করছে না। যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি তার আশেপাশে কিন্তু 2টি বড় বড় ফুট ওভার ব্রিজ রয়েছে, সেই ফুট ওভার ব্রিজগুলো ব্যবহার করছে না। একটু জানিয়ে রাখতে চাই যে অন্যান্য বারের মতো এবার কিন্তু আমরা ট্রাফিক পুলিশের কিছুটা নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছি। অর্থাৎ আগের ট্রাফিক সপ্তাহ বা ট্রাফিক সচেতনতা দিবসগুলোতে আমরা যেরকম অ্যাক্টিভলি কাজ করতে দেখেছিলাম তাদেরকে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পেয়েছি তারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে বা অনেকে রাস্তা মাঝখান দিয়ে পারাপার হচ্ছে, তারা কিন্তু সেগুলোকে কিছু বলছে না। এছাড়া একটু বিষয় জানিয়ে রাখতে পারি যে ট্রাফিক শৃঙ্খলা পক্ষের মূল উদ্দেশ্যই বলা হয়েছিল সাধারণ মানুষের জনসচেতনতা বৃদ্ধি। কিন্তু এই জনসচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোনো লিফলেট বা পোস্টারিংও দেখতে পাচ্ছি না। অনেকে আমাদের কাছে অভিযোগ করেছেন যে অনেকে ঠিকমতো জেব্রা ক্রসিংও চিনেন না, কিংবা আইনগুলো কি কি আছে সেই সম্পর্কে অবগত নয়। তারা বলছেন যে আইনগুলো রয়েছে, সেই আইনগুলো যদি সাধারণ মানুষকে ভালোভাবে বোঝানো হতো বা বোঝানো যেত, তাহলে হয়তো বা অনেকটাই ট্রাফিক ব্যবস্থাপনা যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা ফিরে আসতো। আপনারা দেখতে পাচ্ছেন যে
ফার্মগেটের মতো একটি ব্যস্ত সড়কে রাস্তার মাঝখান দিয়ে মানুষ পারাপার হচ্ছে এবং তারা জেব্রা ক্রসিং ব্যবহার করছে না, ফুট ওভারব্রিজ রয়েছে পাশে, সেগুলো তারা ব্যবহার করতে পারছে না। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে তারা চেষ্টা করছেন, কিন্তু অনেক ক্ষেত্রেই তারা আসলে সফলতা অর্জন করতে পারছেন না। আমরা রাজধানী বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, সব জায়গাতেই বলা যায় যে প্রায় একই অবস্থা বিরাজ করছে, অর্থাৎ ট্রাফিক শৃঙ্খলা পক্ষ যেটি চলছে আজকে তৃতীয় দিনের মতো, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শৃঙ্খলার থেকে বিশৃঙ্খলার পরিমাণটাই বেশি। তো শিরিন, সর্বশেষ যে আমার কাছে তথ্যটি ছিল যে ট্রাফিক শৃঙ্খলা পক্ষের তৃতীয় দিনের কার্যক্রম চলছে এবং 31শে জানুয়ারি পর্যন্ত ট্রাফিক পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ট্রাফিক শৃঙ্খলার পক্ষের খবর জানাতে রাজধানীর ফার্মগেট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। এদিকে মেট্রো রেল প্রকল্পের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম ধাপের কাজের অগ্রগতি এখন দৃশ্যমান। কর্তৃপক্ষ বলছে এই গতি ব্যাহত না হলে চলতি বছরেই শুরু হবে রেল চলাচল। তবে দ্বিতীয় ধাপের কাজের শুরুতেই শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ফার্মগেট থেকে মতিঝিল এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে না পারলে প্রভাব পড়বে প্রকল্পে। সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থার কথা বলছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। সাইফুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। যানজটে নাকাল নগরবাসীর কাছে এক স্বপ্নের নাম মেট্রো রেল, যে স্বপ্ন এখন ধরা দিচ্ছে বাস্তবের সীমারেখায়। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে প্যাকেজ 1-এর কাজ এরই মধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে। প্যাকেজ 2-এর কাজ শেষ হয়েছে 22.44%। প্যাকেজ 3-4-এর কাজ শেষ হয়েছে 30.73%। আর প্যাকেজ 5 ও 6-এ রয়েছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের কাজ। সেটা কেবল শুরুর পথে হয়ে গেছে 2.5% কাজ। এছাড়া প্যাকেজ 7-এর কাজ শেষ হয়েছে 5%, আর এখন পর্যন্ত প্যাকেজ 8-এর কাজ শেষ হয়েছে 13%। রাজধানীর উত্তরায় এরই মধ্যে দুটি পিলারের মধ্যে একে একে গার্ডার জোড়া দিয়ে এখন দৃশ্যমান মেট্রো রেলের লাইন। এই গার্ডারের দুপাশে বসবে দুটি রেল লাইন। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এলাকায় একে একে মাথা তুলে দাঁড়াচ্ছে এক একটি পিলার। অন্যদিকে দিয়াবাড়িতে তৈরি আছে গার্ডার। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই এই রুটে চলবে মেট্রো রেল। ভায়াডাকটা যে 1.5 কিলোমিটার শেষ হয়েছে, আস্তে আস্তে এটা হয়তো 60% বা 70% হয়ে যাবে। আমি সেই জায়গাতে কিন্তু রেল লাইন বসাতে থাকবো, যাতে ট্রেনটা আসার পর ট্রেনটা চালু করা যায়। অন্যদিকে দ্বিতীয় ধাপের কাজ গত ডিসেম্বর পর্যন্ত হয়েছে 2.4%। আগারগাঁও থেকে পল্লবী অংশের কাজেই ট্রাফিক ব্যবস্থাপনায় যেখানে নগরবাসীকে হিমশিম খেতে হয়, সেখানে ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, মতিঝিলের মতো ব্যস্ততম এলাকায় এই বিশাল কর্মযোগ্য পরিচালনা সংশ্লিষ্টদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই সময়টাতে আমাদের যেই নাগরিক দুর্ভোগটা হয় সেটাকে ব্যবস্থাপনা করাটাই একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এটাকে যতটা সহনীয় পর্যায়ে আনা যাবে ততটাই আমরা জনগণ এবং নগরবাসী স্বস্তির মধ্যে আসব। এক্ষেত্রে প্রথম ধাপের কাজের অভিজ্ঞতা থেকে বিকল্প ট্রাফিক প্ল্যানের কথা বলছেন কর্তৃপক্ষ। যতক্ষণ পর্যন্ত আমরা মাটির নিচের কাজগুলি করব, সেই পর্যন্ত শুধু ওই অংশটুকু উপায় করছি। আমরা এখানে একটা নতুনভাবে একটা ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান করেছি। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী এই অংশের কাজ শেষ হওয়ার কথা 2020 সালের ডিসেম্বর নাগাদ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ, চলছে চলবে। যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়ে সংসদে যাবেন বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। পদক্ষেপ তো নেওয়া শুরু হয়ে গেছে গতবার থেকেই, এখন সেটা চূড়ান্ত করা হবে। তাদের সংসদে যাওয়ার সময় আছে, তারা যে একেবারেই সংসদে যাবে না সেটা আমি মনে করি না। আমার মনে হয় তাদের শুভবুদ্ধির উদয় হবে। একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 2 বিচারপতির হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম জানান, যে আইনি দৃষ্টিভঙ্গির আলোকে শপথের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে তা যথাযথ নয়। এ সময় রিটকারী আইনজীবী রিটটি প্রত্যাহারের আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, সংবিধানের 123-এর 3 অনুচ্ছেদের আলোকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে হাইকোর্টে দায়ের করা হয় রিট। শুনানি শেষে আজ তা খারিজ করে দেন উচ্চ আদালত। টিআইবির রিপোর্টে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম প্রকাশ পাওয়ায় সরকার তা মেনে নিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটছে দাবি করে আবারও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার আহ্বান জানান রিজভী আহমেদ। বেগম জিয়ার সুচিকিৎসা ও জীবন এখন গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। টিআইবি রিপোর্টে সরকার ও নির্বাচন কমিশনের আঁতে ঘা লেগেছে। টিআইবি রিপোর্টে ভোট ডাকাতির মহা সত্য প্রকাশ হওয়াতে সরকারের মন্ত্রীরা ও নির্বাচন কমিশন মুখ লুকাতে পারছে না। সেজন্য আর্তচিৎকার করে সত্য লুকানোর চেষ্টা করলেও তাতে কোনো লাভ হচ্ছে না। প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে ভুয়া ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আটককৃতদের মধ্যে 2 জন শিবির কর্মী বলে জানানো হয়েছে। সকালে কারওয়ান বাজারে জেএমপির মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, আটককৃতরা ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচার করত। তারা প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই নিয়োগপ্রাপ্ত। আওয়ামী লীগ নেতাদের নমিনেশন পাইয়ে দেয়া এবং সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল তারা। 5 জনই একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে কখনো রাষ্ট্রবিরোধী, কখনো নিরাপদ সড়কের আন্দোলন, সদ্য সমাপ্ত নির্বাচন, শ্রমিক বিক্ষোভ, কোটা বিরোধী আন্দোলন সহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে উস্কানি দিয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানী ও এর আশপাশের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। অপরাধীকে অপরাধী হিসেবেই গণ্য করা হচ্ছে, যে যারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং যে রাষ্ট্রের যে আইন আছে, যে আইন অনুযায়ী যাদেরকে যে সকল কাজ করলে অপরাধ হিসেবে গণ্য হবে, যে সকল অপরাধ যেই হোক না কেন তাকে আইনায়িত হবে। এখানে ব্যক্তি পরিচয়, পেশা আর যে সে কোন মতদর্শ এবং রাজনৈতিক বিষয় এখানে মুখ্য বিষয় নয়। পুলিশ চাইলে সব পারে। শাহনাজ আক্তার পুতুলের চুরি যাওয়া স্কুটি উদ্ধারের পর বেশিরভাগ মানুষই এক বাক্যে এই মত দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আইন ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, পুলিশের দক্ষতা বাড়ানো ও মানসিকতার পরিবর্তনে এমন ইতিবাচক তৎপরতা আরও বাড়বে। অপহরণের 24 ঘন্টার মধ্যে শিশু উদ্ধার অথবা চুরি যাওয়ার 14 ঘন্টার মধ্যে উবার রাইডারের স্কুটি উদ্ধারের মতো শিরোনামগুলো এখন সাধারণ মানুষকে অবাক করে দেয়। শাহনাজ আক্তার পুতুলের স্কুটি উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন সুনাম কুড়িয়েছে, আলোচনায় উঠে এসেছে আরেকটি বিষয়, এই তৎপরতা কি পুলিশের নিয়মিত দায়িত্বের অংশ নয়? আমরা মনে করি যে পুলিশ চাইলেই পারে, কিন্তু তাদেরকে কাজটা করতে হবে, সবাইকে অনেস্ট থাকতে হবে। আমরা সাধারণ মানুষ ইদানিং দেখতে পাচ্ছি যে তারা অনেক ভালো কাজের সাথে সংযুক্ত এবং সাধারণ মানুষের পাশে তারা সেবামূলক কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের যে তৎপরতা এখন বৃদ্ধি পেয়েছে, তার যে পাবলিক সাপোর্টে কাজ করে এখন খুব বেশি পরিমাণে, সেটা তারই একটা উদাহরণ। বিশ্লেষকরা বলছেন, পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করলেই অপরাধীদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়াতে পারে। তবে সেজন্য প্রয়োজন দক্ষতা বৃদ্ধির সুযোগ রাখা। অনেক রকম হস্তক্ষেপ হয়, যার প্রেক্ষিতে দেখা যায় যে পুলিশের দক্ষতা তারা কাজে লাগাতে পারেন না। আবার কোনো কোনো ক্ষেত্রে পুলিশকে আপনি নন পুলিশ ফাংশন দিয়ে ব্যস্ত করে রাখা হয়, যেটা তার কাজ না, সেই কাজে তাকে এত বেশি ব্যস্ত করে রাখা হয়, যার প্রেক্ষিতে দেখা যায় যে সে তার দক্ষতা প্রকাশ করতে পারে না। রাজনৈতিক ব্যবহার সেটা বন্ধ হলে দেখা যাবে যে আপনি পুলিশ তার সক্ষমতাও দেখাতে পারছে, জনগণ সেবাও পাচ্ছে। এদিকে পুলিশের এই সাবেক মহাপরিদর্শক বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষের আস্থা বহাল রাখতে সংশ্লিষ্ট সকলকেই একযোগে কাজ করতে হবে। এছাড়া থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সমস্যাকে রোজকার কাজ মনে না করে গুরুত্ব দিয়ে প্রতিকারের ব্যবস্থা নেওয়ার মানসিকতাও থাকতে হবে। ভিকটিম যখন আসে তখন পুলিশ অফিসারের উচিত যে তাকে নিজের সেন্সিটাইজ হওয়া, আর সে যদি এটা গতানুগতিক করে নেয়, স্টেও টাইপের নেয়, ঠিক আছে অভিযোগ দিয়ে যান, আমরা দেখি মামলা হোক, পরে দেখব, তাহলে আবার সেটা বিলম্বিত হয়ে যায়। কাজে একটা ঘটনা ঘটলে
যার ভুক্তভোগী তার উচিত যত তাড়াতাড়ি পারে পুলিশকে জানানো, আর পুলিশ জানানোর সাথে সাথে যত তাড়াতাড়ি পারে সে রিয়েক্ট করা। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা না নিলে যে আসামি থাকে বা যে অপরাধী থাকে তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া সমাজে অপরাধ প্রবণতা কমাতে পুলিশের সক্রিয় ভূমিকার পাশাপাশি অন্যান্য সংস্থারও সহায়তা প্রয়োজন বলে মনে করেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। আস্থা ভোটে উতরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। 19 ভোটের ব্যবধানে জয় পেলেও ব্রেক্সিট বাস্তবায়নে খুঁজতে হবে নতুন পথরেখা। দেশে পর্যাপ্ত চাল মজুদ থাকায় এই মুহূর্তে চাল আমদানির পরিকল্পনা নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নওগাঁর মহাদেবপুরে খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় মিলারদের কাছ থেকে চাল সংগ্রহে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী। খাদ্য শস্যের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি, যে কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই, কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ আমরা খাদ্য এখনও স্বয়ংসম্পূর্ণ নয়, সারপ্লাস আছি, আমদানির কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার আগেই আয় করতে শুরু করেছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। সীমিত পরিসরে চলছে পণ্য খালাস কার্যক্রম। এগিয়ে চলেছে জেটি, নৌ ও সড়ক পথে নির্মাণ কাজ। বন্দরের মধ্যে একমাত্র পায়রা সমুদ্র বন্দরটির সবকিছুর নির্মাণ কাজ মাস্টার প্ল্যান অনুযায়ী হচ্ছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। 3 ধাপে নির্মাণাধীন পায়রা সমুদ্র বন্দরের প্রথম ধাপে স্বল্প মেয়াদের কাজ শেষ করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের প্রধান ফটক, প্রশাসনিক ভবন, নিরাপত্তা ভবন সহ অস্থায়ী জেটি সংলগ্ন রামনাবাদ চ্যানেলের পাশে 48 একর জমির উপর এখন দৃশ্যমান বহু স্থাপনা। প্রথম ধাপে যে কাজগুলি আমাদের হয়েছে সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে, অফিসার্স ডরমিটরি আছে, স্টাফ ডরমিটরি আছে, ওয়্যারহাউস আছে, তারপর মসজিদ আছে। এখন চলছে বন্দরটির দ্বিতীয় ধাপে মধ্যমেয়াদী নির্মাণ কাজ, যার মধ্যে আছে বন্দর থেকে কুয়াকাটা বরিশাল মহাসড়ক পর্যন্ত 6 কিলোমিটারের 4 লেনের সংযোগ সড়ক, পণ্য খালাসের জন্য আন্ধারমানিক নদীতে একটি অত্যাধুনিক স্থায়ী জেটি নির্মাণ, রামনাবাদ চ্যানেলটিতে জাহাজ চলাচলের জন্য নাব্য তৈরির কাজ, এমনটাই জানালেন পায়রা বন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব। এখন আমরা দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছি। এদিকে 7টি মন্ত্রণালয়ের সমন্বয়ে সম্পাদিত হবে বাকি কাজ, তাই প্রকল্পের মেয়াদ বাড়ানো বা অর্থব্যয় বাড়ানোর যে কথা বলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই বলেও জানান তিনি। নির্মাণ ব্যয়ের বিষয়ে যে ধরনের কথা বলা হচ্ছে এটা বাড়ানোর তো প্রশ্নই ওঠে না। এটা একটা নির্ধারিত মাস্টার প্ল্যানের মাধ্যমে এই বন্দরটি বাস্তবায়ন করা হচ্ছে। দ্বিতীয় ধাপে মধ্যমেয়াদী কাজের প্রকল্প ব্যয় ধরা হয়েছে 5,000 কোটি টাকা। সীমিত পরিসরে অস্থায়ী জেটির মাধ্যমে এখন পর্যন্ত 27টি জাহাজের পণ্য খালাস করে 69 কোটি টাকা আয় করেছে এ বন্দর। স্থায়ী জেটি নির্মাণ করে সড়কপথ, নৌপথ ও রেলপথে পণ্য খালাসের সুবিধা দিয়ে পূর্ণাঙ্গরূপে বন্দরের কার্যক্রম চালু করলে এটি হবে দেশের সবথেকে জনপ্রিয় বন্দর, এমনটাই মনে করছেন পায়রা বন্দর কর্তৃপক্ষ। এম এ আজিম, সময় সংবাদ, পটুয়াখালী। মুন্সিগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ 20 শ্রমিকের খোঁজে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলছে। তবে এখনও ট্রলারের অবস্থান শনাক্ত করতে পারেনি উদ্ধারকারী দল। এদিকে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে স্বজনদের উদ্বেগ, উৎকণ্ঠা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। নিখোঁজ 20 জনের মধ্যে 18 জনের বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলায়। পাবনা প্রতিনিধি এস এ আসাদ ও মাওয়া প্রতিনিধি রুবেল ইসলাম তাহমিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মুন্সিগঞ্জে মেঘনা নদীতে ডুবে যাওয়া ট্রলারের সন্ধানে বৃহস্পতিবার সকাল 8টার দিকে দ্বিতীয় দিনের অভিযানে নামে উদ্ধারকারী দল। এতে অংশ নেন নৌ ও জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটি এর সদস্যরা। বেঁচে যাওয়া শ্রমিকদের তথ্য অনুযায়ী 1 কিলোমিটার এলাকা জুড়ে চলে অভিযান। এদিকে কোনো সান্ত্বনাতেই থামছে না মঙ্গলবারের ট্রলার ডুবিতে নিখোঁজ 18 মাটি শ্রমিকের স্বজনদের আহাজারি। পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী, সন্তান ও বোন। শেষবারের মতো প্রিয়জনকে অন্তত এক নজর দেখতে চান তারা। বাবা একমাত্র উপার্জন করে, আমার তো আর বড় ভাই নেই, আমি একাই, আমাকে কেটে পড়াবি। আমার বাড়িতে দিতে পারেন, আমাকে দেবে।
ট্রলার ডুবিতে নিখোঁজদের সন্ধানের পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। তাদের সার্বিক সহযোগিতায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। মঙ্গলবার মুন্সিগঞ্জ ও চাঁদপুরের সীমান্তবর্তী মেঘনা নদীতে একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে মাটিবাহী একটি ট্রলারের সংঘর্ষ হয়। এই ঘটনায় ট্রলারের 14 শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন 20 জন। এদের মধ্যে 18 জনের বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ এলাকায়, বাকি 2 জনের বাড়ি সিরাজগঞ্জে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। টাঙ্গাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 15 জন। সকালে কালিহাতী উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী প্রান্তিক পরিবহনের যাত্রীবাহী বাস বাংরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নারীসহ 2 জনের মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় আহত 15 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় পুলিশ। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস। ময়মনসিংহে ত্রিশালে জমে উঠেছে মাছের বাজার। বিভিন্ন জেলা থেকে দেশীয় মাছ নিয়ে এ বাজারে আসেন ব্যবসায়ীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ক্রেতা বিক্রেতাদের ভিড়, তবে দাম বেশি অভিযোগ করেন ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। আমদানি কমে যাওয়ায় ময়মনসিংহের বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। গত 15 দিনের ব্যবধানে কেজি প্রতি মাছের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। শীতের কারণে চাষিরা মাছ না ধরায় বাজারে মাছের আমদানি কমে গেছে বলে জানান আড়তদার ও ব্যবসায়ীরা। এখন শীতের সিজন মাছ বাজারে কম আসে, এই কারণে মাছের বাজার ভালো। নাটোর, রাজশাহী, সাতক্ষীরা, বাগেরহাট এগুলো থেকে মাছ বেশি আসে। বাজার ভালো আলহামদুলিল্লাহ। এইভাবে থাকলে তো মোটামুটি ভালোই, চাষিরা মোটামুটি লাভবান হবে ইনশাল্লাহ। বাজারে মাছের দাম বাড়ায় দারুণ খুশি চাষিরা। বর্তমান বাজার দর অব্যাহত থাকলে এবছর লাভবান হবেন বলে জানান তারা। রুই মাছ 150-60, আবার ছোট মাছ 110 এরকম চলতেছে। মোটামুটি বাজার ভালো, ইনশাল্লাহ এই বাজার থাকলে আমরা লাভবান হতে পারবো। এই পাইকারি মাছের বাজারে প্রতিদিন গড়ে 40 থেকে 50 লাখ টাকার মাছ বেচাকেনা হয়। ত্রিশালের পাইকারি মাছের বাজার থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 9ম দিনে সকালেই ক্রেতা দর্শনার্থী সমাগম লক্ষ্য করা গেছে। অনেকেই আসছেন ঘুরে দেখতে, পণ্যের দাম ও মান যাচাই বাছাই করতে। সকালের দিকে মেলায় স্কুল কলেজের শিক্ষার্থীদের আনাগোনাই বেশি ছিল। ক্রেতা আকর্ষণে ইলেকট্রনিক্স পণ্যের স্টলগুলোতে দেয়া হচ্ছে মূল্য ছাড় ও অফার। সেই সঙ্গে রয়েছে আকর্ষণীয় মডেলের স্মার্ট পণ্য। প্রসাধনী, গৃহস্থালী পণ্য আর গহনার স্টলগুলো ঘুরে দেখছেন দর্শনার্থীরা। মেলার পরিবেশ খুবই ভালো আর এত নিরিবিলি সুন্দর যে খুব ভালো লাগছে। ইভেন পরিষ্কার পরিচ্ছন্ন। সব স্টলগুলোই দেখা হলো মূলত। তো প্রাইসগুলো মনে হচ্ছে যে রিজনেবল প্রাইসই, সবাই কিনতে পারবে, সাধ্যের ভিতরেই আছে। প্রোডাক্টের সর্বনিম্ন রেট আছে 36 টাকা থেকে সর্বোচ্চ আছে প্রায় 5,500 টাকা মতো। এভারেজে এর মধ্যে সব প্রোডাক্টই পাওয়া যাবে। কুকারিজ আইটেমের যত আইটেম আছে, মোবাইলে 55% পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিচ্ছি। এছাড়াও এই বছর আমরা কিছু নতুন টেকনোলজি এই মেলাতে আমরা দেখাচ্ছি আমাদের কাস্টমারদের জন্য। টিভিতে আমরা ফ্রেম টিভি, যেটা ফার্স্ট বাংলাদেশে আমরা নিয়ে এসেছি, সেটা আছে মেলাতে আমাদের কাস্টমারদেরকে শো করার জন্য। এসিতে প্রথমবারের মতো আমরা এনেছি উইন্ড ফ্রি এসি, এটা ওয়ার্ল্ডে ফার্স্ট। বাণিজ্য মেলার বিভিন্ন স্টলে নিয়োগ দেয়া হয়েছে খণ্ডকালীন কর্মী। লেখাপড়ার পাশাপাশি খণ্ডকালীন চাকরির অভিজ্ঞতা বেশ উপভোগ করছেন কর্মীরা। এ ধরনের খণ্ডকালীন কাজ করার আরও সুযোগ চান তারা। দর্শনার্থীরা বলছেন, নতুনদের সেবা ও কাজের মান স্থায়ী কর্মীদের চেয়ে ভালো। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 600-র বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব স্টলে স্থায়ী কর্মী ছাড়াও 1,500-এর বেশি খণ্ডকালীন কর্মী নিয়োগ দিয়েছেন তারা, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। খণ্ডকালীন কর্মীদের মধ্যে অনেকেই বাণিজ্য মেলার মতো এমন বড় আয়োজনে কাজের অভিজ্ঞতা এই প্রথম। তাই নতুন অভিজ্ঞতাকে তরুণরা কাজে লাগাতে চান ভবিষ্যৎ কর্মজীবনে। পার ডে হিসাবে পে করা হচ্ছে, আমাদেরকে দুপুরে লাঞ্চ দেওয়া হচ্ছে, তারপরে স্ন্যাক্স দিচ্ছে। কোনো কাজ নেই, ব্রেক আসি, তার জন্য কিছু টাকাও আসলো আর আমার টাইমটাও কাটলো। এই জন্য নতুন ও তরুণ কর্মীদের নিয়োগের পর দক্ষতা অর্জনে প্রতিষ্ঠান থেকে স্বল্প মেয়াদে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। আমার একটা এক্সপিরিয়েন্সের দরকার ছিল, সামনে যাতে আমি কোনো জব করতে পারি, তার জন্য আমি এই জবটা নেওয়া। আগে ট্রেনিং হয় অনেক, আর এখান থেকে অনেক কিছু শেখার আছে। এই কাজের এক্সপিরিয়েন্সটা দিয়ে আমি পরবর্তীতে আরও কাজ করতে পারবো এবং আমার একটা এক্সপিরিয়েন্স হলো যেটা আমার ভবিষ্যতে কাজেও লাগবে।
মেলায় আসা দর্শনার্থীরা খণ্ডকালীন কর্মীদের সেবায় সন্তুষ্ট। ইয়াঙ্গার এজে যারা আসছেন তারা অনেক মানুষের সাথে কথা বলতে হয়। বাইরের আউটলেটগুলোতে দেখা যায় কাস্টমার থাকে 10 জন, মেলায় সেখানে তাদের প্রায় 500 জনের সাথে কথা বলতে হয়। ফলে টেম্পারমেন্ট ধরে রাখা বা একটা টাইম ওয়াইজ কাজ করা, এই জিনিসটা ইয়াঙ্গার পিপলদের কাছে অনেক ভালো। যথেষ্ট হেল্পফুল এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স দিয়ে কথাবার্তা বলছেন, কোনো সমস্যা হচ্ছে না। এবং এখানে ওনারা কাজ করে ইন ফিউচার ওরা বড় বড় জায়গায় অলরেডি ওরা ঢুকছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করে একজন খণ্ডকালীন কর্মী মেলা শেষে 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত আয় করবেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ভারতে ধরপাকড় ও প্রত্যাবাসন এড়াতে বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গারা। গত 15 দিনে 1300-র বেশি রোহিঙ্গা ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে আসে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এছাড়াও বিভিন্ন সময়ই ভারত থেকে বাংলাদেশে রোহিঙ্গারা পালিয়ে এসেছে, ফলে তাদের মোট সংখ্যাটা আরও বেশি বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক মানবিক সহায়তাকারী সংগঠনগুলোর জোট ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ ISCG কর্মকর্তা নায়ানা বোস জানান, গেল কয়েকদিনে কমপক্ষে 300 রোহিঙ্গা পরিবার ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। তারা জম্মু কাশ্মীর, নয়াদিল্লি, হায়দ্রাবাদ সহ বিভিন্ন রাজ্য থেকে আসছে। গেল কয়েক মাসে ভারত থেকে 2 দফায় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন করা হয়। এছাড়া আটক করা হয়েছে বহু রোহিঙ্গাকে। তা থেকে বাঁচতেই রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসছে বলে মনে করা হচ্ছে। এছাড়া সম্প্রতি সৌদি আরবে থাকা রোহিঙ্গাদেরও বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটি। ব্রেক্সিট ইস্যুতে প্রত্যাখ্যাত হওয়ার পর আস্থা ভোটে উতরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে 19 ভোটের ব্যবধানে জয়ী হয় তার সরকার। আস্থা ভোটে কোনো মতে টিকে থাকলেও ব্রেক্সিট বাস্তবায়নে প্রধানমন্ত্রী থেরেসা মেকে খুঁজতে হবে নতুন পথ। সেই সঙ্গে ব্রেক্সিট ইস্যুতে ব্রিটেনের যুগান্তকারী প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসের সবচেয়ে বড় হারে স্বাদ নেওয়ার একদিন পরেই প্রধানমন্ত্রী থেরেসা মেকে নতুন পরীক্ষার মুখোমুখি হতে হয়। ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নে থেরেসা মে সরকারের নতুন রূপরেখার মাধ্যমে ইতিবাচক পদক্ষেপ নিতে পারে এমন আস্থায় হয়তো প্রতিফলিত হয়েছে বুধবার অনুষ্ঠিত এই ভোটে, মনে করছেন কনজারভেটিভ দলীয় এই নেতা। ইংল্যান্ড একটা পাওয়ার ছিল, ইংল্যান্ড এখনো পাওয়ার আছে, উইথ অর উইদাউট ইউ ইংল্যান্ড আবারও পাওয়ার হিসাবে থাকবে। এইটাই হচ্ছে গিয়ে আমি মনে করি এই প্রতিফলনটা আজকের এই রেজাল্টে। তবে এই জয়ের ফলে থেরেসা মে নতুন করে ব্রেক্সিট চুক্তির সময়সীমা ও দর কষাকষির সুযোগ পাবে বলে মনে করছেন অনেকে। উনি ওনার এমপিদেরকে নিয়ে নতুনভাবে একটি ডিল বানাবেন, যেটি এই দেশের জন্য এবং ইউরোপিয়ান ইউনিয়নের জন্য একটি সুন্দর একটি সমাধান হবে বলে বিশ্বাস করছি। বিচ্ছেদের আগে নানা সমীকরণের মাঝেও দ্বিতীয় গণভোটের দিকে সমর্থন জানাচ্ছে অনেক ব্রিটিশ জনগণ। আরেকটি গণভোটের দাবি নিয়ে আজ আমরা রাস্তায় নেমেছি। গত অক্টোবরেও 7,000 মানুষ এই আন্দোলনে শরিক হয়। এখন আরো অনেকে সেই দলে যোগ দিচ্ছে। 2016 সালের 23 জুন যুক্তরাজ্যে এক গণভোটে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটির 4 দশকের সম্পর্ক বিচ্ছেদের রায় হয়। আগামী 29 মার্চ ব্রিটেন ইউরোপ থেকে বেরিয়ে যাওয়ার সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করতে হবে। এদিকে সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে পার্লামেন্টে নতুন একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে। তবে এই প্রস্তাবে ব্রেক্সিট ইস্যু নিয়ে কি থাকছে সেটি এখনো পরিষ্কার করেননি তিনি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বিপিএলে আগামীকাল দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। তবে তার আগে দুঃসংবাদ পেতে হলো স্বাগতিকদের। ইনজুরির কবলে পড়েছেন সিলেটের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। পরবর্তী 2টি ম্যাচ খেলে সোমবার অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন এই অজি তারকা। দুদলের ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়, আর সন্ধ্যা 7টায় খুলনা টাইটান্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঘরের মাঠে প্রথম খেলায় হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সিলেট সিক্সার্স। তবে ইনজুরি কেড়ে নিয়েছে তাদের অধিনায়ক অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নারকে। কোনো ইনজুরির কারণে সিলেট পর্ব শেষে অস্ট্রেলিয়া ফেরত যাবেন তিনি। এর আগে তার সতীর্থ স্টিভেন স্মিথও ইনজুরির কারণে ফিরে গেছেন। তবে ফর্মে ফিরেছেন সিলেটের লিটন, সাব্বির ও তাসকিনরা। এদিকে ঢাকায় সব ম্যাচ জিতলেও সিলেট পর্ব হার দিয়ে শুরু করেছে ঢাকা। যদিও এ হারে দলের মনোবলে কোনো প্রভাব পড়বে না বলেই মত ডায়নামাইটস কর্তৃপক্ষের।
রাতের ম্যাচে কুমিল্লার বিপক্ষে লড়বে খুলনা। সিলেটে এসেই প্রথম জয়ের দেখা পাওয়ায় দারুণ উজ্জীবিত টাইটান্স শিবির। অন্যদিকে শেষ ম্যাচে স্বাগতিকদের হারিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ইমরুলের দল। এবার খুলনাকে হারিয়ে জয়রথ ধরে রাখতে চায় তারা। রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাতে এখন বাংলাদেশে এবি ডিভিলিয়ার্স। প্রথমবারের মতো বিপিএল খেলতে মুখিয়ে আছেন মাস্টার 360 ডিগ্রি খ্যাত এই ব্যাটসম্যান। সময় সংবাদে মাশরাফির নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, এখনও প্লে অফে জায়গা করে নেওয়ার সম্ভাবনা আছে রংপুরের। দীর্ঘ সময় পর বাংলাদেশে খেলতে এলেও এখানকার উইকেটের সঙ্গে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বলেও বিশ্বাস তার। শরীফুল ইসলাম রুবেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। অবশেষে তিনি আসলেন। বিপিএল শুরুর পর অনেক তারকাই ঝরে গেছেন। ইনজুরির কারণে ফিরে গেছেন স্মিথ। একই কারণে ওয়ার্নারের বিপিএল অভিজ্ঞতাও সংকুচিত হচ্ছে। তবে তারকা দুটিতে সবার চেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরের হয়ে বিপিএল রাঙাবেন এই প্রোটিয়া। টুর্নামেন্টে খেলতে যেন তর সইছে না এবির। অনেকদিন পর আসলাম এখানে। বিপিএল এ খেলা আমার জন্য পুরো নতুন এক অভিজ্ঞতা। এখন আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও আমার ক্যারিয়ারে ভিন্ন এক মাত্রা যোগ করবে বিপিএল। আশা করছি ভালো একটা টুর্নামেন্ট হবে। দক্ষিণ আফ্রিকা সবশেষ 2015 সালে বাংলাদেশ সফর করেছিল। সেবার দলের সঙ্গে আসেননি ডিভিলিয়ার্স। এর আগে বাংলাদেশের মাটিতে তিনি খেলে গেছেন 2014 টি-20 বিশ্বকাপে। দীর্ঘ বিরতি দিয়ে এবার এসেছেন এখানে। বিপিএল এ প্রায় সব ভেন্যুর উইকেটই কিছুটা বিচিত্র। তা অবশ্য মোটেও ভাবাচ্ছে না ডিভিলিয়ার্সকে। আমাদের দল এখন খুব একটা ভালো অবস্থানে নেই, তবে আশা করছি আমার উপস্থিতি সবারই মনোবল বাড়াবে। আমি বিশ্বের বিভিন্ন দেশে খেলেছি এবং ভিন্ন ভিন্ন উইকেটে খেলার অভিজ্ঞতাও আছে আমার। আশা করছি এখানেও মানিয়ে নিতে সমস্যা হবে না। ক্রিকেটে ডিভিলিয়ার্স সবসময় নতুন কিছুর জন্ম দেন। সুইচ হিট সহ বিভিন্ন সব উদ্ভাবনী শট খেলায় তার নামই হয়ে গেছে মিস্টার 360 ডিগ্রি। বিপিএলও কি তেমন কিছু দেখা যাবে সেটা নিশ্চয়তা দেননি ডিভিলিয়ার্স, কিন্তু মাশরাফির নেতৃত্বে সবই সম্ভব। আমি দলের হয়ে ভালো করতে চাই, সবাই যেন মনে রাখে এমন কিছু ইনিংস খেলতে চাই। আর আমাদের দলটা খুবই ভালো। এখানে মাশরাফির মতো অধিনায়ক আছে। দলগতভাবে ভালো করলে এখনো প্লে অফে খেলার ভালো সম্ভাবনা আছে আমাদের। বিপিএল এ রংপুর রাইডার্সের হয়ে 6টি ম্যাচ খেলবেন এবি ডিভিলিয়ার্স। তবে যতদিনই থাকেন 22 গজে মুগ্ধতা ছড়াবেন এবি, এমনটাই চাওয়া থাকবে দর্শকদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ। আওয়ামী লীগ ছাড়া মহাজোটের সব শরিক এখন বিরোধী দল, বললেন ওবায়দুল কাদের। বিজয় সমাবেশের স্থল সোহরাওয়ার্দী উদ্যানের প্রস্তুতি পরিদর্শন। কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পাওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ। অর্থ বরাদ্দ সহ প্রয়োজন বিভিন্ন বিভাগের সমন্বয়, বলছেন বিশেষজ্ঞরা। গুরুত্ব দেওয়া হচ্ছে অগ্রাধিকার প্রকল্পগুলো। চলতি বছরেই শুরু হতে পারে মেট্রো রেল চলাচল, বলছে কর্তৃপক্ষ। দ্বিতীয় ধাপের কাজ নিয়ে শঙ্কা। ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণই হবে চ্যালেঞ্জ। এবং মাশরাফির নেতৃত্বের প্রশংসায় এবি ডিভিলিয়ার্স। সময় সংবাদে বললেন, রংপুরের এখনো সম্ভাবনা আছে বিপিএল এ প্লে অফে জায়গা করে নেয়ার। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।